আমার প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। চলো তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ঘরে ঘরে ইংলিশে। দেখো, আমি এর আগে একটা ট্রান্সফরমেশন প্র্যাকটিস ক্লাস আপলোড করেছি। আজকে আরও একটা ট্রান্সফরমেশন প্র্যাকটিস ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর তোমরা জানবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এসেনশিয়াল পার্ট। তো চলো কথা না বাড়িয়ে আমরা একটু ট্রান্সফরমেশনের জগতে পাড়ি দেই। দেখো, এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, হু ডাজ নট নো রহিম, আর সেটাকে কি বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। এখানে নটের আগে ডাজ ইউজ হয়েছে, মানে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট। বাংলা মানেটা বুঝলেই তোমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট থাকবে এবং লাস্টে কি থাকবে? ফুল স্টপ থাকবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে, আর লাস্টে কি হবে? ফুল স্টপ। এটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে রহিমকে কে না জানে, রহিমকে কে না চেনে, তার মানে রহিমকে প্রত্যেককেই চেনে, রহিমকে প্রত্যেককেই জানে। অর্থাৎ মানে কিন্তু সেম থাকলো, অথচ বাক্যটা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হবে। তাহলে প্রথমেই সাবজেক্ট তো একটা দিতেই হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আমি দেবো এভরিবডি বা এভরিওয়ান। তাহলে আমি লেখা শুরু করি, এভরিওয়ান নোজ। এখানে কিন্তু নোর গায়ে একটা এস হবে, যেহেতু এভরিওয়ানটা থার্ড পারসন সিঙ্গুলার। আর আগেই বলেছি যে ডাজ নট রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট আছে। তাহলে এটাকেও আমার প্রেজেন্ট ইনডেফিনাইটেই রাখতে হবে। তাহলে হবে এভরিওয়ান। এটা কিসের কাজ করছে? সাবজেক্ট। এভরিওয়ান নোজ, তাহলে উত্তর কি হবে? রহিম। চলো পরেরটা দেখে নেই। এবারে দেখো, ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে আমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, কথাটা কে বলছে? মা বলছে তার ছেলেকে। তাহলে নর্মালি আমরা কি দেখি? এই যে বক্তা এবং শ্রোতা অর্থাৎ তার ছেলে, সেটা সামনে থাকে। কেমন থাকে? মাদার সেইড টু হার সন বলে কমা দিয়ে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড বলে কিন্তু এখানে লাস্টে কি থাকে? ফুল স্টপ। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ ন্যারেশন করতে গেলে না কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারোগেটিভ, কোনটা ইম্পারেটিভ চিনতে হয়। কারণ এক এক ধরনের বাক্যের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের সিস্টেম এক এক রকম। তো যখন আমি দেখব কোটেড সেন্টেন্সটা মানে রিপোর্টেড স্পিচটা আগে থাকবে, তখন অ্যাসার্টিভ ক্ষেত্রে সচরাচর এখানে ফুল স্টপ না দিয়ে কি কমাই থাকবে এবং লাস্টে গিয়ে কি ফুল স্টপ থাকবে। সেইড টু আছে, এই যে সেইড টু পিছনে থাকলে না এরকমও থাকে, মাদার সেইড টু হার সনও থাকে, বা থাকে সেইড মাদার টু হার সন, অনেকভাবে থাকতে পারে। কিন্তু আমি নর্মালি যেমন লিখি তেমনই লিখবো, মাদার টোল্ড হার সন লিখি। তাহলে লেখার পরে আমি দেখতে পাচ্ছি এই যে কমা কোটেশন, এখানে আমার কি দিতে হবে? এখানে আমার একটা দিতে হবে দ্যাট। এই জায়গাটা আমি কি দেবো? একটা দ্যাট দেওয়ার পরে এবার দেখো, মা বলছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। এই যে মা ইউ বলছে, হ্যাঁ, এই ইউটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, কারণ তিনটে ইউ হয় আমরা জানি। এটা সাবজেক্ট ইউ, এটা অবজেক্ট ইউ, এটা সাবজেক্ট ইউ। অর্থাৎ মা তার ছেলেকে বলছে তুই তো উত্তর পেয়ে গিয়েছিস। তাহলে এই তুই, এই ইউ, তুই বা তুমি, মা, এটা কাকে? তার ছেলেকে ইন্ডিকেট করছে। তাহলে এখানে দ্যাটের পরে এই ইউটা চেঞ্জ হবে, ওই যেহেতু সন রয়েছে তাহলে কি হবে? হি হবে। আজ যদি মা তার মেয়েকে বলতো হার ডটার, তাহলে এখানে কি হতো? শি। আর একটা যেটা চেঞ্জ হবে, এই হ্যাভের কি পাস্ট ফর্ম হবে, ভেতরে কোটেশনের ভেতরে পাস্টিকরণ হবে। কেন জানো? কারণ এই সেইড রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্টে আছে, তাই আমার ভেতরেও ভার্বের পাস্টিকরণ হবে। হ্যাজ বা হ্যাভ থাকলে আমার কি করতে হয়? হ্যাভ আছে, আমি লিখবো হ্যাড অলরেডি বিন আনসার্ড। আর কোনো জায়গায় কোনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ কি হলো? ইউটা চেঞ্জ হয়ে হি হলো, আর হ্যাভটা চেঞ্জ হয়ে কি হলো? হ্যাড। আর এই কমা কোটেশনে দ্যাট হলো, আর এই যে সেইড টু আছে তার জায়গায় আমাকে কি দিতে হবে? টোল্ড। আশা করি বুঝতে পেরেছো। আই ওয়ান্ট ব্ল্যাক শার্টস, একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব, এবং এটা প্রেজেন্ট ইনডেফিনাইটই আছে। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলেই একটি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। অর্থাৎ হয় নাউন ক্লজ, নয় অ্যাডজেক্টিভ ক্লজ, নয় অ্যাডভার্ব ক্লজ, আমাকে কি আনতেই হবে, আদারওয়াইজ কমপ্লেক্স হবে না। তো কোন ক্লজের আনয়ন আমি করব? হঠাৎ খেয়াল পড়লো এই যে সার্চ নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ রয়েছে, সেটা হচ্ছে কি? ব্ল্যাক। তাহলে কেননা এই অ্যাডজেক্টিভটাকে ইউজ করে আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ বানিয়ে দিই, তাহলে তো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে এবং ফাইনাইট ভার্বও একটার বদলে কি দুটো হয়ে যাবে। তাহলে আমি চাই সেই শার্টসগুলো যেগুলো হয় কালো। তাহলে আমি প্রথমে এই অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে বাকিটা লিখে নেই, আই ওয়ান্ট শার্টস। লিখে নিলাম আই ওয়ান্ট শার্টস।
ইচ্ছা করে আমি ব্ল্যাকটাকে লিখিনি, কারণ ওইটাকে হাতিয়ার করি তো আমি অ্যাডজেক্টিভ ক্লজটা বানাবো। তাহলে একটা আমার অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্ক আর আনতে হবে, হু, হুইচ, হোম, হুজ, হোয়ার। তা আমি শার্টসের সঙ্গে নিশ্চয়ই হু দেবো না, কি দেবো? হুইচ। হুইচ দিলাম। এইবার এখানে বুঝতে হবে আমি চাই সেই শার্টসগুলো যেগুলো হয় কালো। তাহলে হুইচ হয় আমি অ্যামিজার নেব, নইলে ওয়াজ ওয়ার নেব। কিন্তু যেহেতু ওয়ান্ট প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে ওয়াজ ওয়ার নেব না, নেব কোনটা? হয় ইজ নয় আর। দ্য শার্টস তো অনেকগুলো শার্টস, ঠিক আছে? শার্ট যদি একটাও হতো তাহলেও হুইচ হতো, অনেকগুলো শার্টসের জন্য কিন্তু হুইচ হবে। এমন না যে অনেকগুলো শার্টস তাই এটাকে প্লুরাল করে আমি করব হুইচস, না, হুইচ। এইবার আমি হুইচ করে ইজ না দিয়ে কি দেবো? আর। হুইচ আর। এবার এই অ্যাডজেক্টিভটাকে ইউজ করব, হুইচ আর ব্ল্যাক। ব্ল্যাক, বা আমি লিখতে পারি হুইচ আর ব্ল্যাক ইন কালার, অর্থাৎ যার রং হচ্ছে কি কালো। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার হলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ, আর এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, যাকে আমরা এখানে ইউজ করেছি অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এখানে দেখো ফাইনাইট ভার্বটা পেয়ে গেলাম, এখানেও ফাইনাইট ভার্ব, এটাতেও একটা সাবজেক্ট আছে, আর এখানে এই হুইচটা লিঙ্কার প্লাস সাবজেক্ট দুটোরই কাজ করছে। যেটা বলতে কোনটা? শার্টসগুলো। তাহলে এই বাক্যে এইটা হচ্ছে কি এলো তোমার একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর এখানে দেখো দুটো ফাইনাইট ভার্ব এলো, একটা ওয়ান্ট আর একটা আর। তাহলে অবভিয়াসলি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। কি সহজ তো, তাই না? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য ফার্মার ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এবং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ভয়েস চেঞ্জ করতে বললে আমাকে কি করতে হবে? ভয়েস চেঞ্জের নিয়ম কি? ইধার কামাল উধার, উধার কামাল ইধার, মানে সাবজেক্ট এবং কি খুঁজছে অবজেক্ট, কি খুঁজছে না গ্রাউন্ড, দ্য গ্রাউন্ড। তাহলে অবজেক্টকে কোথায় আনতে হবে? সামনে আনতে হবে। আর এই যে সাবজেক্ট দ্য ফার্মার, কে খুঁজছিল? ফার্মার, সে কোথায় যাবে? পিছনে যাবে। তাহলে আমি প্রথমে দ্য গ্রাউন্ডটা নিয়ে আনি, যেই গ্রাউন্ডটা লেখা হয়ে গেল। এবার এই যে অক্সিলারি ভার্ব ওয়াজ, এর আরেকটা ভাই আছে কিন্তু ওয়্যার, কিন্তু সেখানে ওয়্যারের দরকার পড়বে না। যদি কোনো কারণে এখানে গ্রাউন্ডস প্লুরাল থাকতো, যে অনেকগুলো গ্রাউন্ড সে খুঁজছিল ফার্মার, তখন তো অবশ্যই কি আনতাম? ওয়্যার আনতাম। কিন্তু এখানে গ্রাউন্ড থার্ড পার্সন সিঙ্গুলার, সুতরাং ওয়াজটা ওয়াজই থাকবে। এবার ওয়াজ থাকার পরে এই যে ডিগ আছে না, এই যে ডিগ, এই যে মূল ভার্বটা, অ্যাকশন ভার্বটা, এই ডিগের আমার কি করতে হবে? ভয়েস চেঞ্জ, মানে প্যাসিভে গেলে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3-তে যেতে হবে। ডিগের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডাগ, ডিইউজি। কিন্তু পাস্ট পার্টিসিপল করার আগে, মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল করার আগে আরেকটা খেলা রয়েছে, সেটা কি? একটা প্যাসিভ এলিমেন্ট বসাতে হবে, যেটা বি ভার্ব থেকে প্রডিউস হবে। তার জন্য দেখতে হবে মূল ভার্বের গায়ে কি রয়েছে? আইএনজি। তাহলে বি ভার্বের গায়েও কি আইএনজি দিলে কি হয়? বিইং। আজকে যদি এই মূল ভার্বটা এখানে ভার্বের 3 নম্বর ফর্মে থাকতো, অর্থাৎ ডাগ হয়েই থাকতো, তখন বি ভার্বের 3 নম্বর ফর্ম কি? বিন। বি ওয়াজ ওয়্যার, আর বি ভার্বের 3 নম্বর কি? বিন। অর্থাৎ এখানে ভার্বটা, মূল ভার্বটা যেমন চেহারায় থাকবে, এটা যদি ভার্বের 3 নম্বর ফর্ম হতো, তাহলে আমি বি ভার্বের 3 নম্বর ফর্ম বিনটাকে প্যাসিভ এলিমেন্ট হিসেবে নিতাম। কিন্তু এর গায়ে আইএনজি রয়েছে, তাহলে বি ভার্বের গায়ে আইএনজি কি? বিইং, সেইটা বসাতেই হবে। আগে প্যাসিভ এলিমেন্ট বসাতে হবে, অর্থাৎ সেই অ্যাডমিট কার্ড দেখালে যেমন পরীক্ষার হলে ঢুকতে পারবে, ঠিক তেমনি এখানে প্যাসিভ এলিমেন্টটা বসাতেই হবে। তারপরে তুমি মূল ভার্বকে 3 নম্বর করবে, আর মূল ভার্বে 3 নম্বর না করলে কিন্তু আবার প্যাসিভ হবে না। তাহলে আমি কি লিখবো? বিইং। যেই বিইং লিখে পেলাম, এই প্যাসিভ এলিমেন্ট বিইংটা লিখলাম। এবার ডিগের, ডিগ বলছে এবার তো আমি প্যাসিভ এলিমেন্ট যখন বসে গিয়েছে, এবার আমি ভার্বের কত নম্বর হতে পারবো? 3 নম্বর হতে পারবো, এবং সেটা করতেই হবে, না করলে তো প্যাসিভ হবে না। ডাগ, তারপরে অবধারিত কি আনতে হয় তুমি জানো? বাই। কার দ্বারা? গ্রাউন্ডটা খোঁড়া হচ্ছিল কার দ্বারা? বাই দ্য ফার্মার। তাহলে সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে আসবে। আশা করি ভয়েস চেঞ্জ খুব ইম্পর্টেন্ট। ভয়েস চেঞ্জ তো যে কোনো পরীক্ষায় সবসময় আসবে, সেজন্য একটু ভালো করে শিখে নিতে হবে। দেখো এখানে বলছে দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য রুম ব্রোক ইনটু মাই রিভারি। এটাকে বলছে দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে, মানে ভাঙতে হবে। সিম্পল সেন্টেন্স মানে যাতে একটাই সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে প্রথমে আমি লিখব যে, আর এইখানে বলি রিভারি মানে কি? দিবা স্বপ্ন, অর্থাৎ জেগে জেগে কিছু একটা গভীর চিন্তা করা বা জেগে জেগে স্বপ্ন দেখা, সেই রিভারি মানে দিবা স্বপ্ন বা একটা গভীর চিন্তার মধ্যে থাকা। তো আমি ঘরের মধ্যে বসে একটা কিছু ভাবছিলাম, লোকটা ঢুকলো, ঢুকে আমার সেই ভাবনাটা নষ্ট করে দিল। অর্থাৎ লোকটা একটা কিছু কথা বললো, কিছু একটা বললো, আমার ঘোরটা বা দিবা স্বপ্নটা ভেঙে গেল। তাহলে প্রথমেই আমি ভাঙবো এরকমভাবে, প্রথম বাক্যটা লিখবো দ্য ম্যান হ্যাড এন্টার্ড দ্য রুম। ব্যাস, এই পর্যন্ত একটা বাক্য লিখবো। লিখে নিই
দেখো লিখলাম দ্য ম্যান হ্যাড এন্টার্ড দ্য রুম, এখানে এই ম্যানটা হচ্ছে কি সাবজেক্ট, আর এখানে দেখো ফাইনাইট ভার্ব, ব্যাস একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব। এখানে তুমি দির জায়গায় এ ম্যানও কিন্তু লিখতে পারো। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স হলো। পরের বাক্যে এবার এই যে ব্রোক ভার্বটা ইউজ করবো, কিন্তু তাতে একটা সাবজেক্ট দিতে হবে। সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব। তাহলে ব্রোকটা আমার দিবার স্বপ্নটাকে ভাঙলো কি ওই লোকটা। তাহলে আমি দি ম্যান তো আবার লেখার দরকার নেই, তার বদলে প্রোনাউন ইউজ করব হি ব্রোক ইনটু মাই রিভারি। তাহলে 2 নম্বর বাক্যটা, এটা মনে করো 1 নম্বর বাক্য, 2 নম্বরে যেটা ভেঙে দ্বিতীয় বাক্যটা হবে লিখবো হি ব্রোক ইনটু মাই রিভারি। দেখো এই একটা সাবজেক্ট আর এই একটা ফাইনাইট ভার্ব, সুতরাং এটাও সিম্পল সেন্টেন্স, এটাও সিম্পল সেন্টেন্স। আবার কিন্তু সেটাই চেয়েছে দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট করো, অর্থাৎ ভাঙো। পরীক্ষায় কিন্তু খুব পড়ে, খুব ইজি। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। দুনিয়া সব কিছু ভেঙে চুড়ে দেবে তুমি তোমার ট্যালেন্টের দ্বারা, তোমার গ্রামার সেন্সের দ্বারা, অ্যান্ড ইউ উইল অ্যাচিভ দ্য ভিক্টরি, ট্রায়াম্ফ অ্যান্ড দ্য সাকসেস। চলো পরেরটা দেখে নেই। মাই ডিয়ার স্টুডেন্টস, লাস্ট আছে ডিগ্রি চেঞ্জ। বেস্ট আছে, দি বেস্ট, দি বেস্ট। দেখো এটা পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ, এটা কি সুপারলেটিভ। তাহলে গুড, বেটার, বেস্ট, তোমার দি বেস্ট আছে, হচ্ছে পজিটিভ ডিগ্রি করো। তার মানে বেস্টের পজিটিভ ডিগ্রি গুড, আর যখনই গুড পজিটিভ ডিগ্রি ইউজ করবে আগে একটা অ্যাজ দেবে, পরে একটা অ্যাজ দেবে। তাহলে পজিটিভ ডিগ্রিগুলো শুরু হয় কি দিয়ে? পজিটিভ ডিগ্রিতে করতে গেলে শুরুটা নো আদার দিয়ে করতে হবে। তাহলে আমি লিখবো নো আদার সিজন, লিখলাম। এই আদারের পরে এই পার্টটা দিয়ে দিতে হবে যে নো আদার কি, না কোনো ঋতু। এইভাবে নো আদার সিজন। এবার ভার্ব কি হবে? ইজ। না কোনো ঋতু হয় ততটা ভালো, অ্যাজ গুড অ্যাজ কে, বসন্তের মতো। তাহলে লিখবো অ্যাজ, এইটা পিছনে চলে আসবে। না কোনো ঋতু হয় ততটা ভালো যতটা কে, বসন্ত। তার মানে কি এই দাঁড়াচ্ছে না যে না কোনো ঋতু হয় ততটা ভালো যতটা স্প্রিং, তার মানে কি সব থেকেই ভালো কে, স্প্রিং। এইটা হলো পজিটিভ ডিগ্রি। তোমার কম্পারেটিভ ডিগ্রি চাইনি, তবু আমি কম্পারেটিভটাও করিয়ে দিচ্ছি। বেস্টের কম্পারেটিভ কি, বেটার। এবার আমাকে কিন্তু পজিটিভে যেমন সামনে নো আদার আনতে হয়েছে, কম্পারেটিভ ডিগ্রি, এটা তো পজিটিভ ডিগ্রি গেল। কম্পারেটিভ ডিগ্রি যখন করব, আর এটা কি সুপারলেটিভ, কম্পারেটিভ কিন্তু স্প্রিং দিয়েই শুরু হবে, অর্থাৎ যার সম্পর্কে বলা হচ্ছে। এখানে যদি গঙ্গা থাকতো গঙ্গা দিয়েই কম্পারেটিভটা শুরু হতো। তাহলে আমি লিখবো স্প্রিং ইজ। এবার দি বেস্টের কম্পারেটিভ কি, বেটার, লিখলাম বেটার। বেটারের পরে কিন্তু কি লিখতে হবে, বেটার দ্যান। এবার দ্যান লেখার পরে তোমাকে এখানে যেমন শুরুতে নো আদার দিয়েছিলে, দ্যানের পরে তোমাকে লিখতে হবে এনি আদার, অবশ্যই লিখতে হবে এনি আদার। আর আমি স্টুডেন্টসদের আগেও ডিগ্রি চেঞ্জের ক্লাসে শিখিয়েছি, এই যে আমাদের যেমন আধার কার্ড থাকে না, আধার কার্ডে আমাদের পরিচয় থাকে। তাহলে এই যে আদার, ধরো এটা আধার কার্ড, তাহলে স্প্রিংয়ের পরিচয় কি, সে একটা কি, বসন্ত কি, একটা ঋতু। দেখো আধার কার্ডের পরে স্প্রিংয়ের পরিচয়টা দেওয়া রয়েছে, সেটা কি, সিজন। ঠিক তেমনই এখানেও দেখো দেন এনি আদার, এই আধার কার্ড ধরে নাও এটা আধার কার্ড, স্প্রিংয়ের আধার কার্ড। আধার কার্ডে কি পরিচয় থাকবে, স্প্রিং কি একটা রিভার, স্প্রিং কি একটা মাউন্টেন, নাকি একটা সিজন। তাহলে আধার কার্ডের পরে আমি কি দিয়ে দেবো, স্প্রিংয়ের পরিচয় কি, স্প্রিংয়ের পরিচয় হচ্ছে সিজন। তাহলে লিখে দেবো সিজন। এইভাবে বোঝার সুবিধার জন্য বলি যে এই যে আধার কার্ড, যদি ধরো আদার, নো আদার, আর এখানে কি হচ্ছে এনি আদার, এই যে আদারের পরে স্প্রিংয়ের পরিচয় যেটা সিজন, সেটাই বসাবে। আজকে যদি এখানে গঙ্গা থাকতো আর এখানে যদি তার পরিচয় হিসেবে নিশ্চয়ই রিভার থাকতো, নিশ্চয়ই গঙ্গাকে দেওয়া থাকতো না যে একটা সিটি বা একটা টাউন বা একটা প্লেয়ার বা একটা মাউন্টেন থাকতো না, থাকতো কি, থাকতো রিভার। তখন কিন্তু গঙ্গার ক্ষেত্রে আদারের পরে রিভার হতো, এখানেও এনি আদারের পরে রিভার হতো। তাই মনে রাখার জন্য এভাবেই ভাববো যে আধার কার্ডের পরে তার স্প্রিংয়ের পরিচয়টা দেওয়া রয়েছে, সিজন। দুটো ডিগ্রি শিখিয়ে দিলাম, পজিটিভ কম্পারেটিভ। আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। খুব ভালো থেকো, আর মনে করো এইরকম স্প্রিং, বসন্তের মতো সুন্দর মনোরম ভবিষ্যৎ তোমার জন্য ওয়েট করবে। তার জন্য অবশ্যই ইংরাজি ভালো করে শিখতে হবে, লেখা, বলা, গ্রামার, এভরিথিং। আর সেটা তোমরা শিখবেই, ঠিক আছে? সেই প্রত্যাশা রইল তোমাদের জন্য, সেই ধরনের প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করি, দ্যাট ইউ মাস্ট বি সাকসেসফুল ইন লাইফ। আজ এই পর্যন্ত থাক, আবার একটা ক্লাসে তোমাদের সামনে এসে হাজির হব। ততক্ষণ মন দিয়ে পড়াশুনো করো, ভালো থেকো, টাটা, আলভিদা।